ইউনূস সাহেবের সরকারের সময় ওনারা কিছুটা ঘাটতারা ছিল, কিন্তু একজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই, এটার জন্য হয়তো আমাকে পরবর্তীতে অনেক গালি খেতে হবে, কিন্তু আবারও বলছি যে সৎ সাহস নিয়ে কথাটা বলছি। আমাদের এক্স একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিল। ওনাকে সবাই চিনে, ডক্টর সেন, ওনাকে সবাই চিনে অ্যাজ দ্য গুরু অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিল বাংলাদেশে। ওনার তরফ থেকেও কিন্তু সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে পার্সোনালি ইনভলভ ছিলাম, ওই জন্য আমি জানি। উনি বলেছিল যে দেখেন, আমি জানি যে একটা বিশাল অকারেন্স হয়েছে, আই উড লাইক টু হেল্প, যেভাবেই হোক না কেন আই উড লাইক টু হেল্প। আমি এই মেসেজটা পাস অন করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্স ওয়াজ অ্যাবসলিউটলি নট। তবে কিছু কিছু বড় ইস্যু যেগুলো ঘটেছে অতীতে, ওগুলা বোধহয় এখন একটু ক্ল্যারিফাই করা ভালো। ইন্টারিম গভর্নমেন্ট প্রকিউরমেন্ট স্কিমটা চেঞ্জ করতে চেষ্টা করে না, ওনারা করেছে। সবাই বললো, ইউনিসেফ থেকে শুরু করে সবাই যারা এটার মধ্যে হাইলি এক্সপিরিয়েন্স, তারা বললো যে এটা করো না, এটার মধ্যে মেজর প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এখন ইউনূস সাহেবের সরকারের সময় ওনারা কিছুটা ঘাটতারা ছিল। সবকিছু যেটা আমরা আওয়ামী লীগের আমল থেকে যেগুলা পেয়েছি সবকিছুই খারাপ, সবকিছুই চেঞ্জ করতে হবে, এটা নো কম্প্রোমাইজ। ভালো কথা, ওনারা কোনো কম্প্রোমাইজ করলো না, নতুন একটা সিস্টেমে নিয়ে আসলো। এখন ওটার জন্য আমরা বর্তমানে সাফার করছি। আমি একটা জিনিস শেয়ার করতে চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা বড় ডিজাস্টার হয়েছিল। ডিজাস্টারটা ছিল একটা আমাদের ট্রেনিং জেট ক্র্যাশ করেছিল মাইলস্টোন স্কুলের মধ্যে, আপনার মনে আছে হয়তো। ওই ঘটনাটা যখন ঘটেছিল, প্রথম কয়েক ঘন্টার মধ্যে সবাই ছুটাছুটি করছিল যে এটাকে কেমনে করে ট্যাকল করা যায়। এটাকে আগুন প্রথমে নিভাতে হবে, হাসপাতাল নিতে হবে, বার্ন ইউনিট অর্গানাইজ করতে হবে। এখন অনেক ধরনের মানুষ অনেক ধরনের চেষ্টা করেছিল, আমাদের দলের থেকেও অনেক মানুষ গিয়েছিল সাহায্য করার জন্য, কিন্তু একজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই, এটার জন্য হয়তো আমাকে পরবর্তীতে অনেক গালি খেতে হবে, কিন্তু আবারও বলছি যে সৎ সাহস নিয়ে কথাটা বলছি। আমাদের এক্স একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিল। ওনাকে সবাই চিনে, ডক্টর সেন, ওনাকে সবাই চিনে অ্যাজ দ্য গুরু অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিল বাংলাদেশে। ওনার তরফ থেকেও কিন্তু সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে পার্সোনালি ইনভলভ ছিলাম, ওই জন্য আমি জানি। উনি বলেছিল যে দেখেন, আমি জানি যে একটা বিশাল অকারেন্স হয়েছে, আই উড লাইক টু হেল্প, যেভাবেই হোক না কেন আই উড লাইক টু হেল্প। আমি এই মেসেজটা পাস অন করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্স ওয়াজ অ্যাবসলিউটলি নট। সাহায্য নিল না। আমি জানি না, সাহায্য নিলে হয়তো কয়েকটা যান বেঁচে যেত, বাট ওনার নেননি। আগেন, এটা হচ্ছে কি ওই ঘাটটার আমি বলেছি করবো না, সো ওই সাহায্যটাও নেয়নি। এই ধরনের অনেক ঘটনা আছে যেখানে ওনাদের স্টাবার্ননেস এর কারণে আমাদের এখন বর্তমানে অনেক জায়গায় সাফার করতে হচ্ছে। ডিসিশন তো জনগণ নিবে, পরবর্তীতে ওনারা ডিসাইড করবে যে আমরা খুবই দুঃখজনক। আমরা আসলে ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে করে রিমেম্বার করব, মনে রাখবো কিভাবে করে, ওটা হয়তো 5-10 বছর পরে বাংলাদেশের জনগণ ডিসিশন নিবে। তার সাথে সাথে একটা জিনিস আমার মনে হয় যে সবকিছু গায়ের জোরে চেঞ্জ করতে হবে, এই জিনিসটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। আমার মনে হয় যে অনেক জায়গায় গত 50+ ইয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেকগুলা তো ট্রাইড এন্ড টেস্টেড মেথড আছে যেগুলো আমরা জানি কাজ করে, তো ওগুলাতে আমরা নাই ঘাটাই, ওই প্রক্রিয়াটাতে আমরা থেকে যাই। আশা করছি যে এই বিশাল ডিজাস্টার গুলোর থেকে আমরা কিছুটা সাহায্য পাবো। এখন খালেদ ভাই একটু যদি সুযোগ দেন, তাহলে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস অ্যাড করতে চাচ্ছিলাম। আমিন একজন সংসদ সদস্য, ওনাদের সংসদের ভূমিকা নিয়ে কথাটা বলেছিলেন যে এই টপিকগুলো ওনারা রেজ করছেন নাকি না। আমার মনে হয়, আর আমি এটা আবারও বলছি, যে বাংলাদেশের ভালোর জন্য কথাটা বলছি, যে আমার মনে হয় যে বিরোধী দল এনসিপি ইনক্লুডেড হ্যাভ টু বি ফার মোর অ্যাক্টিভ ইন পার্লামেন্ট। ওনাদের আরো শক্তিশালী ভূমিকা রাখা উচিত, বিকজ এই যে
ওনারা একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম ট্যারিফের ব্যাপারে। চৌধুরী সাহেব, আপনার কাছে একটু জানতে চাই যে মানে শক্তিশালী ভূমিকাটা আপনি আসলে একটু ব্যাখ্যা করবেন, যে মানে আপনি ওদের কাছে কি শক্তিশালী দেখতে চাচ্ছেন আপনারা? শক্তিশালী আমরা আমাদের এখানে তো একটা চেক এন্ড ব্যালেন্সের বিষয় আছে। আমরা সবসময় বলি যে বাইরে, সংসদের বাইরে চেক এন্ড ব্যালেন্সের কাজটা করে হচ্ছে গিয়ে মিডিয়া, প্রেস, কিন্তু সংসদের ভিতরে ওই চেক এন্ড ব্যালেন্সের কাজটা করার কথা বিরোধী দলের। বিরোধী দল অনেকটাই, হ্যাঁ আমি বলবো না যে সবকিছু খুব ফেয়ারলি কাজ চলছে, কিন্তু ওনারা যদি আরেকটু ভোকাল হতো, আমার মনে হয় যে এখানে আমাদেরকেও যদি ওনারা প্রেসারে রাখতো তাহলে আমরাও আরো এবার পরিষ্কার হয়েছে যে আরেকটু পিছনে চলে যাই। খালেদ ভাই, আপনি মেনশন করেছিলেন যে রুমিন আপা আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, উনি বলেছিলেন যে 5 জন সংসদ সদস্য খুঁজে পাচ্ছিল না এই জিনিসটা রেজ করার জন্য। এইখানে আমি বিশ্বাস করি যে রুমিন আপা হয়তো আমাকে ইনাফ চিনে, আর আমার উপর অতটুকু ভরসা আছে ওনার, যে উনি যদি আমাকেও বলতো আমিও কিন্তু ওনার সাপোর্ট দিতাম। উনি সরকারি দলের কাছে ভয়েই মনে বলে নাই, বাট শিওর বিরসা ফারহানা নিশ্চয়ই আমাদের মানে আপনার এই কথা নিশ্চয়ই শুনবেন এবং আপনি যেটা সাপোর্ট দিবেন সেইটা নিশ্চয়ই তার কাছে পৌঁছাবে। এইবার আমি যে আপনার ইয়া শেষ হলে আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই। এইবার জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন যে নির্বাচন নিশ্চিত করার জন্য এই জুলাই সনদে তাকে রাজি হতে হয়েছে। আমাদের একজন দর্শক রাকিব হাসানও এই কথাটা আমাদের নজরে আনছেন, আমাদের যে রিসার্চ টিম তারাও আনছে। আপনি কি এই কথাটার সাথে একমত? আসলে আচ্ছা ওই সময় তো একটু বিপদে ছিলাম, সেই জন্য মেনে নিছি, এখন ভবিষ্যতে আর করবো না বা করতে পারবো না। এবং জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে আমরা একটু জনাব চৌধুরী আপনাকে জানতে চাইবো যে উনি কি এটা বলে ফেলছেন, মনে ছিল, নাকি আসলেই ঘটনাটা এরকম? মানে অনেক সময় হয় না, মানুষ সালাউদ্দিন সাহেব তো এখন অনেক বেশি সুন্দর করে গোল গোল করে কথা বলেন, এখন হয় কি যে এই কথা বলতে থাকলে একটা হাততালির জন্য একটু বলে ফেলছেন কিনা, নাকি এইটাই আসলে ইন্টেনশন? গাল ভাই, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। আপনি নির্বাচনের আগে, ফেব্রুয়ারি মাসের আগেই ধরেন, ফেব্রুয়ারি মাসটা জানুয়ারি মাসের আগে আপনাকে এভরিডে কতজন বলতো আরে রাখেন মিয়া, কোনো নির্বাচন কিছুই হবে না। এটা স্ট্যান্ডার্ড। আমি যখন ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম। অনেকজন তো ছুটাছুটি করছিল নমিনেশনের জন্য, আমিও ছুটাছুটি করেছি, ওই যে ঠিক মতো সবকিছু হয় না কিনা। তখন আমাকে আমার আত্মীয় স্বজন পর্যন্ত বলেছে যে এত কি পাগলামি করছো, কোনো নির্বাচন হবে না। আর ইউনূস সরকার, আমি শুধু একটু যোগ করি, আমাদের অগ্রজ মানে জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছেন, অন্য কে কি বলেছে জানি না, জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছে যে ইলেকশন হবে না। তো আপনারাও আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, জিল্লুর রহমান সাহেবকে আমি যতটুকু রেসপেক্ট করি, ওনার ওপিনিয়ন ডেফিনেটলি ম্যাটার্স ইন বাংলাদেশ, ঠিক না? উনিও বলতেছে যে কার কোনো নির্বাচন হবে না, আমিও তো আমার হাফ মাই ব্রেন ওয়াজ থিঙ্কিং যে নির্বাচন হবে না, বাদ দিই। তো এখন এটা হলো গিয়ে এক জিনিস। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কি আসলেও এই নির্বাচন হওয়ার জন্য যা যা করণীয় করেছি? নিশ্চয়ই করেছি। এতই যদি ভালো হতাম তাহলে তো আমি মসজিদে ইমামতি করতাম, রাজনীতি করতাম না। বাস্তবে চলে আসি, আমি রাজনীতি করি। রাজনীতি করার জন্য আমার নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করার জন্য যদি ওনারা যেটা বলছে, ওনারা তো যে প্রেশার দিয়েছিল, এনসিপি যে প্রেশার দিয়েছিল যে জুলাই সনদ সাইন করবো না, এই করবো না, হ্যান করেগা ত্যান করেগা, কত কিছু বললো না। তো আমরা বললাম যে ভাই আপনারা সই দেন, আমি দেই, দেখেন আমি সই দিলাম, আপনারাও দেন। ওনারা ওটাতেও করলো না, ওরা পরবর্তীতে গিয়ে করেছে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের তো মেইন জিনিস ছিল যে বাংলাদেশ যে সিচুয়েশনের মধ্যে ছিল, এটা আপনি হয়তো ভালো বুঝবেন, কোন ধরনের আপনার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না, সবকিছু বন্ধ ছিল। অনেক কিছু লাইন আপ করা হয়েছিল, এটা আমি ইউনূস সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ওরা অনেক কিছু লাইন আপ করেছিল, বাট 1 টাকা ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না। কারণ প্রত্যেকটা ব্যক্তি একই কথা বলতো, নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবো। আচ্ছা জনাব হুমায়ুন চৌধুরী, এইটার কারণ কি একটা হইতে পারে যে আপনারা যেহেতু ওই সরকারকে দেখতে পারতেন না বা অ্যাপারেন্টলি দেখতে পারতেন না, আপনারা কাটা বিছিয়ে রাখছিলেন পথে অনেক, সেজন্য নির্বাচন মানে সেজন্য ইনভেস্টমেন্ট আসতেছিল না? খালেদ ভাই, এটাই যদি হতো না তাহলে আমাদের থেকে বড় গরু আর কেউ নাই। কারণ এটা তো এখন আমরা সাফার করছি, বাস্তব কথা। আমরা যদি এই কাটা বিছিয়ে রাখতাম, আর আমরা জানি যে পরবর্তীতে গিয়ে আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের সরকার গঠন করতে হবে আর এই ধরনের ইকোনমি নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে কি আপনার সত্যিকারই মনে হয় যে এটা আমরা করতাম? আমরা তো চাচ্ছিলাম যে, আর আমরা বারবার করে বলছি, উই নিড ইউনূস টু সাকসিড। ডক্টর ইউনূস যদি সাকসেসফুল হয়, তাহলে আল্লাহ দিলে যদি একটা ভালো একটা ইকোনমি নিয়ে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তো এই বাজেট নিয়ে আমাদের চিন্তাই হতো না। বর্তমানে ঘাম ছুটে যাচ্ছে, কেমনি করে কি হবে। এই আমি এখন বর্তমানে চিটাগাঙে বসে আছি, আমাকে প্রত্যেকদিন বলা হয় যে এই রাস্তা কয়টা হবে, আপনি এতগুলি খাবার কেন চাচ্ছেন, 2টা 1টা দিয়ে শুরু করি, আস্তে আস্তে করে করেন না, 5 বছর আছেন তো।
আমি তো জানি রিয়ালিটি হচ্ছে গিয়ে যে দের ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমার তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, না। ওটার জন্য এইসব অবস্থা। না, কেন আমাদের এরকম মনে হয় জনাব হুমায়ুন কবির চৌধুরী, আমরা দেখি যে মানে আই মে বি রং, কিন্তু বিএনপি গভর্নমেন্ট পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে পথে চলতেছিল অথবা যে পথে গিয়ে দাঁড়াইছিল ওই পথেই আসে। মানে মানে আপনার বিডার চেয়ারম্যান, আপনার পররাষ্ট্র উপদেষ্টা, আপনার প্রেসিডেন্ট, আপনার অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, মানে you were there and you were just following. আমি জানি না Absolutely, খালেদ ভাই, জি। আমাদের বলে না যে কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমরা অলরেডি এমন একটা বিশাল স্ট্রোকের মতো সাফার করেছি যে বডিতে এমন একটা শক লেগেছিল যে পুরো বাংলাদেশটাই একদম কেঁপে গিয়েছিল। তাহলে আপনারা- তা আমরাও চেষ্টা করছি যে টেপার করে আস্তে আস্তে করে আমরা আপনারা তাহলে changes আনবো। আরো 2-3-4 বছর সময় দিতেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে, আপনারাও একটু গুছাইতেন, ওনারাও একটু গুছাইতো। এই 1-1.5 বছর, প্র্যাকটিক্যালি 6-7 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা কেউ শুনে নাই, আপনাদের কথাই শুনছে, আপনাদের ডিসি, আপনাদের এসপি, আপনাদের এদের তাদের আর কিছু এনসিপির আমাদের ভাইদের। তো এইটা কি উচিত? আমি এখনো বসে আছি যে আমার জামাতি ভাইদের প্রশাসন নিয়ে আমরা কাজ করছি। আমি হাবুডুবু খাচ্ছি এখনো, আমার মন্ত্রীদের তো কথা বাদই দিলাম। যেই সিচুয়েশন আমরা ফেস করে এসেছি, আর আপনি যে কথাটা বললেন যে আরো 3-4 বছর দিতাম, 3-4 বছর যদি আমাদেরকে এই বিদেশিরা বলতো যে আর টাকা পয়সা দিব না, ইনভেস্টমেন্ট বন্ধ থাকবে, 3-4 বছর পরে ইনভেস্ট করব, বাংলাদেশের কি হুলিয়া হতো ওটা আপনিও জানেন, আমিও জানি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার।